আজকে শহীদ কমরেড বাদল শীলের স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি। স্মরণ সভার সভাপতি কমরেড বাসুদেব মজুমদার, জেলা সম্পাদক। উপস্থিত আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকার, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নারায়ণ কর, আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক, জেলা ও মহকুমার নেতৃবর্গ, উপস্থিত বাদল শীলের স্ত্রী এবং কন্যা এবং আপনারা যারা এখানে উপস্থিত, আমি সকলকে প্রথমে ধন্যবাদ জানাই। এই ধরনের সভায় আপনারা মিলিত হয়েছেন, এসেছেন। আপনারা শুনেছেন গত 12ই জুলাই রাজনগর পঞ্চায়েত সমিতির নমিনেশন দাখিল করার জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাজনগর ব্লকের দিকে যাচ্ছিলাম। আগে থেকেই বিজেপির দুর্বৃত্তরা, গুন্ডারা জড়ো হয়েছে, শতাধিক, তারও বেশি হবে। পুলিশকে সব জানিয়ে পুলিশ আমাদেরকে বলেছিল অপেক্ষা করুন, আমরা বলবো। যখন পুলিশ বলল আপনারা যান, তখনই আমরা রওনা হলাম। কিন্তু পুলিশের সামনেই বীভৎসভাবে আমাদের উপর আক্রমণ হয়। সেই আক্রমণে আমরা 11 জনের মতো আহত হই, বাদল শীলও আহত হয়। আমরা আর এগুতে পারলাম না, রাস্তায় বসে গেলাম যে আমরা মনোনয়নপত্র দাখিল করতে চাই। সেই দিনের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে ছিল বাদল শীল ছিল। আমরা রাস্তায় বসেছিলাম, আমার বাঁ পাশে বসেছিল বাদল শীল। আমরা যখন আমার বাড়ি থেকে রওনা হই তখন সবাইকে বলেছিলাম যে বিজেপির দুর্বৃত্তরা জমা হয়েছে, আক্রমণ করতে পারে, যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, আপনারা পেছন দিকে যাবেন না, আমাদের লক্ষ্য করবেন। আমরা অত্যন্ত সাহসী কমরেডরা আমাদের সবাই ছিলেন, আমরা রাস্তায় বসেছিলাম। শেষ পর্যন্ত আর আমরা যেতে পারিনি, অনেক কষ্টে সবাই ফিরে গেছে, বাদল শীলও ফিরে গেছে। 5টার পরে সে বাড়িতে গিয়ে পৌঁছেছে। ঘণ্টাখানেকের মধ্যে অত্যন্ত প্রয়োজনে বাপ মেয়ে বাজারে আসে, সেখানেই এই নৃশংস আক্রমণ সংগঠিত হয়। আপনারা শুনেছেন, শোক প্রস্তাবের মধ্যে তুলে ধরা হয়েছে। বাদল শীলকে অত্যন্ত পরিকল্পিতভাবে দা, লাঠি, সমস্ত কিছু দিয়ে নৃশংসভাবে মারতে শুরু করে। তারপরেও সে চেষ্টা করেছিল শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে তার পেছন দিক থেকে লাঠি, দা, কোপে ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় প্রকাশ্য একেবারে রাজপথে পড়ে যায়। মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হয়ে খুনিরা এখান থেকে যায়। তারপর তার মেয়ে এসে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসেছে, তারা হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে শান্তিরবাজার থেকে জিবি হসপিটাল। 13 তারিখ 2:30 নাগাদ আমরা বাদল শীলকে হারালাম। বাদল শীল ছিল ওই এলাকার মধ্যে আপোষহীন একজন লড়াকু যোদ্ধা।
সে আপোষহীনভাবে লড়াই করেছে সারা জীবনে। ছাত্র জীবনে যেমন ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তার বাড়ির পাশেই স্কুল ছিল, উত্তর শ্রীরামপুর প্রাইমারি স্কুল। তারপরে এসবি স্কুল সিদ্ধিনগর বাগানবাড়ি, পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়েছে সেখানে। ক্লাস 8 পাস করার পর ঈশানচন্দ্রনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করে বিকেআই স্কুলে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে কলেজে গেছে, কলেজ পাস করেছে। ছাত্র জীবনে যেমন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, কলেজ শেষ করে এসে সে যুব সংগঠনে সাংঘাতিকভাবে লড়াই আন্দোলনে সামিল হয়েছে। সে ওই অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছে। আমার সুযোগ হয়েছিল 1994 সালে যখন প্রথম শ্রীরামপুর অঞ্চল গঠিত হয়, পার্টি আমাকে সে অঞ্চলের সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। সেই সময়ে এরা ছাত্র যুব নেতৃত্ব দিত, তারা তাদের কাছাকাছি থেকে দেখেছে। বাদল শীলের বাবা 78 সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রথম নির্বাচনেই পঞ্চায়েতের সদস্য হন। প্রথম থেকে আমাদের পার্টির সভ্য ছিল। তার ছোট ভাই এরপরও বাদল শীলের বাবা দ্বিতীয়বার আবার 94 সালে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়, দুবার নির্বাচিত সদস্য হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ভরশীল ওই এলাকা, যেই এলাকা বাদল শীলের জন্মস্থান, উলুটিলা বা উকিলটিলা, এই এলাকার পরিচিতি অত্যন্ত শক্তিশালী এলাকা আমাদের। আমরা ওইখানে গেলে রাত্রে ওই পাড়াতেই কাটাতাম। নেপাল দেবনাথ ওইখানকার নেতৃত্ব, ওনার বাড়িতে আমরা থাকতাম। ওই এলাকাটা ছিল অত্যন্ত শক্তিশালী। নির্ভরশীল কমরেড এই বাদল শীলের বাবা শ্রীমন্ত শীল। সেইখান থেকে বাদল শীল যখন কলেজে পড়াশোনা করে, তার ছোট ভাই আমাদের পার্টিতে লোকাল কমিটির সদস্য হয়, পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাদল শীল। পরবর্তী সময়ে যুব আন্দোলন, তারপরে চাকরি জীবনে মাঝখানে কিছু সময় আপনারা শুনেছেন 10,323 চাকরি যাওয়ার পর ফিরে এসে আবার সে আন্দোলনে। একদিকে 10,323 আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, দক্ষিণ ত্রিপুরা নেতৃত্ব দিয়েছে। তেমনি অন্যান্য যে সমস্ত আন্দোলন, বিশেষ করে 2018 সালের পর এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমরেড বাদল শীল। পার্টির যে কোনো কর্মসূচি, কৃষক ফ্রন্টের, কৃষক সভার ডাকে হোক, খ্যাত মজুরের ডাকে হোক, যে কোনো শহীদ দিবস হোক, পার্টির ডাকে, যুব সংগঠনের ডাকে, প্রতিটা কর্মসূচি এই শ্রীরামপুর অঞ্চলে উদযাপিত করতে শুরু করে এবং সেখান থেকে গোটা এলাকা, এই রাজনগর বিধানসভা এলাকা বা বিলোনিয়া মহকুমা উৎসাহিত হতে থাকে। সেই আন্দোলনের পুরোধা নেতৃত্ব ছিল কমরেড বাদল শীল। অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই কর্মসূচিগুলি অন্যান্য কমরেডদের নিয়ে সে করেছে এবং পরবর্তী সময়ে পার্টির গত যে অঞ্চল সম্মেলন হলো, সেই সম্মেলনে পার্টির অঞ্চল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে, পার্টির মহকুমা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এই পুরো সময়ে আমরা দেখেছি যে কোনো আন্দোলন কর্মসূচি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, স্থানীয়ভাবে যেমন করা, বিলোনিয়াকে কেন্দ্র করে, রাজনগরকে কেন্দ্র করে কর্মসূচিতে অন্যান্যদের অংশগ্রহণ করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি সর্বশেষ যে এই লোকসভা নির্বাচন গেল, 23-এর বিধানসভা নির্বাচনে
সারা অঞ্চলে যেমন সাহায্য করেছে, এই অঞ্চল থেকে গাড়ি নিয়ে, টিম নিয়ে গৌরাঙ্গবাজার অঞ্চলে, নিহারনগর অঞ্চলে, রাজনগরের কর্মসূচিতে, বিভিন্ন কর্মসূচিতে লোক নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময়ও নিয়েছে। শেষ লোকসভা নির্বাচন, সে সময় আমরা দেখেছি যখন এজেন্ট পাওয়া যাচ্ছে না, সাহস করছেন না অনেকে, কিন্তু বাদলশীল তার যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রের এজেন্ট হলেন, বুথের এজেন্ট, এবং শেষ ভোট পড়ার পর সমস্ত হিসাব নিয়ে, কাগজ নিয়ে তারপরে ফেরত আসলেন। পঞ্চায়েত নির্বাচনের কথা আপনারা শুনেছেন। 11ই জুলাই দক্ষিণ জেলার জেলা পরিষদের আসনে প্রার্থী দেওয়া হবে। 4 নম্বর আসনে ওই এলাকাতেই বাদলশীলের যেখানে বাড়ি, তার যে অঞ্চল এলাকা এবং তার পরবর্তী অঞ্চল গৌরাঙ্গবাজার, দুটাকে মিলে সেই এলাকা থেকে প্রার্থী হয়েছে বাদলশীল। অত্যন্ত শক্তিশালী এবং ভীত হয়ে গেছে এই কারণে, বাদলশীল গোটা এলাকার মধ্যে যেভাবে সংগঠিত করছে, তা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে বিরোধীরা, বিশেষ করে শাসক গোষ্ঠী বিজেপি, আরএসএস। বাদলশীল তার শুরু থেকে দারিদ্রতার মধ্যে দিয়েই সে বড় হয়েছে। তার পরিবারের সেরকম সামর্থ্য ছিল না যে 2 ভাই একসঙ্গে পড়াশোনা করবে। বড় ভাই পড়াশোনা করছে আর ছোট ভাই পড়াশোনা করতে পারেনি অভাবের কারণে। আজকেও সে কথা বলেছে। আমাদের পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার যখন গেলেন, সমস্ত বলছেন তারা পরিবারের এই অবস্থার মধ্যে দিয়ে উঠে এসেছে। দারিদ্রতা একদিনের জন্য, তারপরে যখন চাকরি চলে গেল, নিঃস্ব হয়ে গেল, তার স্ত্রী মেয়ে তাদের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। কিন্তু এই দারিদ্রতার মধ্যে থেকেও ওর মেয়ের মুখ থেকে শুনেছেন, কোনো দিন হতাশ হয়নি, পিছিয়ে আসেনি, পারবো না এই কথা বলেনি কোনোদিন। এরকম